আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ নিবেদিত শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা এই অনুষ্ঠানটি দেখতেছো, তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন আমরা এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, পরিবেশ রসায়নে গত ক্লাসে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করিয়েছি। এর মধ্যে ছিল ডাল্টনের আংশিক চাপ সূত্রের কিছু গাণিতিক সমস্যাবলী, গ্রাহামের ব্যাপন সূত্রের গাণিতিক সমস্যাবলী এবং কিছু অনুধাবনমূলক কোশ্চেন আমি গত ক্লাসে আলোচনা করিয়েছিলাম। শিক্ষার্থীরা, এরই ধারাবাহিকতায় আজকে এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব। তাহলে এসো শিক্ষার্থীরা, জেনে নেওয়া যাক আজকের পাঠদান থেকে তোমরা কি জানতে পারবে। 1 নম্বর, গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে জানতে পারবে। 2 নম্বর, গড় গতিবেগ, বর্গমূল গড় বর্গবেগ, সম্ভাব্য বেগ সম্পর্কে জানতে পারবে। 3 নম্বর, গ্যাসের গতি শক্তি সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। 4 নম্বর, বর্গমূল গড় বর্গবেগ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে এসো শিক্ষার্থীরা, আজকে আমার পাঠদান শুরু করি। গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতীয় তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। গ্যাসের গতীয় তত্ত্ব কি? গ্যাসের সাধারণ ভৌত ধর্মসমূহ ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানী প্রদত্ত গ্রহণযোগ্য স্বীকার্য সমূহকে গ্যাসের গতিতত্ত্ব বলা হয়। অর্থাৎ গ্যাসের যে সাধারণ ভৌত ধর্ম আছে, এগুলা বৈশিষ্ট্য ব্যাখ্যার জন্য বিভিন্ন বিজ্ঞানী যে সকল মতবাদ দিয়েছেন, এটি হচ্ছে মূলত গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব কতগুলো মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত। গ্যাসের মৌলিক তত্ত্বের মূল স্বীকার্যসমূহ নিম্নরূপ। 1 নম্বর, গ্যাসের গঠন। আমরা জানি সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও স্থিতিস্থাপক কণার সমন্বয়ে গঠিত। এই সকল কণাকে অণু বলে, তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই সকল কণাকে পরমাণু বলে। একটি গ্যাসের প্রতিটি অণুর ভর ও আকার একই থাকে। 2 নম্বর, আয়তন। গ্যাস অণুসমূহ এতই ক্ষুদ্র যে অণুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অতি নগণ্য। 3 নম্বর, আকর্ষণ বা বিকর্ষণ। গ্যাস অণুসমূহের মধ্যে পারস্পরিক কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই। 4 নম্বর, গড় মুক্ত পথ। দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। আমি আরেকবার রিপিট করতেছি, দুটি সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের গড় মানকে গ্যাস অণুর গড় মুক্ত পথ বলে। মনে করো এখানে একটা অণু, এখানে একটা অণু এবং এখানে আরেকটি অণু। এই অণুটি এই অণুর সাথে সংঘর্ষ হইল, তাহলে এই অণু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে d1। আবার এই অণুটি যদি এই অণুর সাথে সংঘর্ষ লিপ্ত হয়, মনে করলাম এই অণু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে d2, তাহলে গড়মুক্ত পথ কত হবে? গড়মুক্ত পথ হবে d1 প্লাস d2 ডিভাইড বাই কত হবে? 2। সংঘর্ষের সময়। অণুগুলোর মধ্যে শুধু সংঘর্ষের জন্য যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। গ্যাসের চাপ। অবিরাম স্থিতিস্থাপক সংঘর্ষের মাধ্যমে গ্যাস পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে গ্যাস অণুগুলোর প্রয়োগকৃত বলকে গ্যাসের চাপ বলে। অর্থাৎ কোনো একটা আবদ্ধ পাত্রে গ্যাস অণুগুলো পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করি তাই হচ্ছে গ্যাসের চাপ। গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তি এর পরম তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ ইকে সমানুপাতিক টি। অভিকর্ষ শক্তির প্রভাব। গ্যাস অণুগুলোর গতির উপর অভিকর্ষ বলের বা শক্তির কোনো প্রভাব নেই এবং এটি হচ্ছে মূলত গ্যাসের গতীয় তত্ত্ব। গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য সমূহের আলোকে আদর্শ গ্যাসের জন্য একটি গতীয় সমীকরণ প্রতিপাদন করা হয়েছে, যাকে গ্যাসের গতীয় সমীকরণ বলে। অর্থাৎ আমরা যে গ্যাসের গতিতত্ত্ব পেলাম তা থেকে একটা সমীকরণ প্রতিপাদন করা হয়েছে এবং এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য, এবং এই সমীকরণটাকে আমরা গ্যাসের গতীয় সমীকরণ বলি। এবং এই সমীকরণটি হলো PV = 1/3 mNc²। এখানে P হলো গ্যাসের চাপ,
বি হচ্ছে গ্যাসের আয়তন, এম হচ্ছে প্রতিটি অণুর ভর, এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা এবং সি হলো বর্গমূল গড় বর্গবেগ। শিক্ষার্থীরা আশা রাখি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ্যাসের বিভিন্ন প্রকার আণবিক বেগ নিয়ে আলোচনা করব। গ্যাসের বিভিন্ন প্রকার আণবিক গতিবেগ। গড় গতিবেগ। শিক্ষার্থীরা গড় গতিবেগ বোঝানোর আগে তোমাদের আমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে তোমরা পাটিগণিতীয় গড় করে আসছো। আমি একটা উদাহরণ দিতেছি। যদি তোমরা কোনো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের গড় বয়স নির্ণয় করতে যাও তাহলে কি করতে হবে? ওই শ্রেণীকক্ষে উপস্থিত মোট ছাত্র সংখ্যার বয়সের সমষ্টিকে ওই শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্র সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ওই শ্রেণীকক্ষে উপস্থিত ছাত্রদের গড় বয়স পাবো। তাহলে আমরা গড় গতিবেগ কীভাবে নির্ণয় করব? আমরা জানি একটা গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে এবং অণুগুলা গতিবেগ যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে সবগুলা অণুর বেগের সমষ্টিকে ওই গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা দ্বারা ভাগ করলেই আমরা গড় গতিবেগ পেয়ে যাব। তাহলে গড় গতিবেগ কি? কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে গড় গতিবেগ বলে। যেমন n সংখ্যক অণুর গতিবেগ যথাক্রমে c1 c2 c3 cn হলে তাহলে গড় গতিবেগ আমরা লিখতে পারি b = c1 + c2 + c3 + cn ডিভাইড বাই হচ্ছে মোট অণুর সংখ্যা n। কোনো গ্যাসের পরম তাপমাত্রা T ও আণবিক ভর m হলে গড় গতিবেগকে এভাবে প্রকাশ করা যায় b = √8RT / πm। বর্গমূল গড় বর্গবেগ। কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর বর্গমূল গড় বর্গবেগ বা RMS বেগ বলে। আমি এটা আরেকবার রিপিট করতেছি। কোনো গ্যাসের অণুসমূহের গতিবেগের বর্গের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর বর্গমূল গড় বর্গবেগ বা এটাকে RMS বেগও বলে। মনে করি একটি গ্যাসে n সংখ্যক অণু আছে, তাদের গতিবেগ যথাক্রমে c1 c2 c3 cn হলে তখন বর্গমূল গড় বর্গবেগ হবে, যদি এটাকে আমরা c ধরি তাহলে c √c1² + c2² + c3² + cn² ডিভাইড বাই কত হবে? n। যদি গ্যাসের পরম তাপমাত্রা T এবং আণবিক ভর যদি m হয় তাহলে বর্গমূল গড় বর্গবেগকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি c √3RT/m, যেখানে T হচ্ছে পরম তাপমাত্রা, R হচ্ছে মোলার গ্যাস দ্রবক এবং m হচ্ছে গ্যাসটির আণবিক ভর। সম্ভাব্য বেগ কাকে বলে? আমরা জানি একটা গ্যাসে বিভিন্ন গতিবেগের মধ্যে একটি বেগ সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বিদ্যমান থাকে এবং ওই বেগটাকেই মূলত সম্ভাব্য বেগ বলে। তাহলে সম্ভাব্য বেগ কি? দেখো, কোনো গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের মধ্যে যে বেগটি সর্বাধিক সংখ্যক অণুর মধ্যে বর্তমান থাকে তাকে সম্ভাব্যতম বেগ বলে। সম্ভাব্যতম বেগকে আমরা এ দ্বারা প্রকাশ করি এবং a হবে √2RT/m, যেখানে R হচ্ছে মোলার গ্যাস দ্রবক, T হচ্ছে পরম তাপমাত্রা এবং m হচ্ছে গ্যাসের আণবিক ভর। শিক্ষার্থীরা আশা রাখি এটা বুঝতে পেরেছ। গ্যাসের গতীয় সমীকরণ হতে আমরা গ্যাসের গতিশক্তি নির্ণয় করব। আমরা গ্যাসের গতি সমীকরণ পেয়েছি, গ্যাসের গতীয় সমীকরণ হতে আমরা পেয়েছি PV = 1/3 mNc², যেখানে P হচ্ছে গ্যাসের চাপ, B হচ্ছে গ্যাসের আয়তন, m হচ্ছে প্রতিটি অণুর ভর, n হচ্ছে অণুর সংখ্যা এবং c হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি PV = 2/3 × ½ mNc²। শিক্ষার্থীরা m দ্বারা একটা অণুর ভর বোঝায় আর n হচ্ছে ওই গ্যাসে বিদ্যমান অণুর সংখ্যা। তাহলে mn দ্বারা আমরা কি বলতে পারি? mn দ্বারা বোঝায় গ্যাসের মোট ভর, আর c দ্বারা যেহেতু বর্গমূল গড় বর্গবেগ বোঝায়, আমরা নবম এবং দশম শ্রেণীতে পড়েছি গতিশক্তি EK = ½ mv², অর্থাৎ এটা হাফ অনুবর এবং কি বেগ স্কয়ার, অর্থাৎ এটাকে আমরা কি বলতে পারি? গ্যাসের গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি PV = 2/3 × গ্যাসের মোট গতিশক্তি। তাহলে আমরা গ্যাসের মোট গতিশক্তিকে এভাবে লিখতে পারি, গ্যাসের মোট গতিশক্তি কত হবে? 3/2 × PV। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি n মোল গ্যাসের গতিশক্তি EK = 3/2 × PV। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে PV = nRT। তাহলে আমরা যদি PVর জায়গায় যদি nRT লিখি তাহলে n মোল গ্যাসের গতিশক্তিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি n মোল গ্যাসের গতিশক্তি EK = 3/2
nRT। শিক্ষার্থীরা আমরা জানি 1 মোল গ্যাসে অনুসংখ্যা থাকে হচ্ছে 6.02 × 10⁻23 এবং এটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলি। শিক্ষার্থীরা যদি n এর মান যদি 1 হয় তাহলে গ্যাসের গতিশক্তি এভাবে হয় EK = 3/2 × RT। যেহেতু 1 মোল গ্যাসে কতটি অণু থাকে 6.02 × 10⁻23, তাহলে আমরা এভাবে বলতে পারি 6.02 × 10⁻23 সংখ্যক অণুর গতিশক্তি EK = 3/2 RT। তাহলে একটা অণুর গতিশক্তি কি করতে হবে, তাহলে মোট অণুর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা লেখা যায় 3/2 RT ডিভাইড বাই কত হবে 6.02 × 10⁻23 এবং এটা হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ একটি অণুর গড় গতিশক্তি EK = 3 RT ডিভাইড বাই কত হবে Na। এখানে Na দ্বারা কি বোঝায় অ্যাভোগাড্রো সংখ্যা এবং R দ্বারা কি বোঝায় মোলার গ্যাস ধ্রুবক। শিক্ষার্থীরা এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর গতিশক্তি কত? শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের ভর এবং এখানে দেওয়া আছে তাপমাত্রা। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ভর W = 22 গ্রাম এটি দেওয়া আছে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 44। এখানে তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ T = 27 + 273 অর্থাৎ 300 কেলভিন। আমরা জানি SI পদ্ধতিতে মোলার গ্যাস ধ্রুবক R এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। আমরা জানি কি n মোল গ্যাসের গতিশক্তি আমরা পেয়েছি EK = 3/2 nRT। আমরা জানি মোল সংখ্যা n = W/m। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে বসাইতে পারি W মান পেয়েছি হচ্ছে 22, m এর মান পেয়েছি হচ্ছে 44, আর এর মান পেয়েছি 8.316 এবং টেম্পারেচার T পেয়েছি আমরা 300। তাহলে ক্যালকুলেশন করলে মানটা হবে EK = 1871.1 জুল, অর্থাৎ গ্যাসের গতিশক্তি হবে 1871.1 জুল। শিক্ষার্থীরা আশা রাখি এটি বুঝতে পেরেছ। আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অণু কার্বন ডাইঅক্সাইড এর গড় গতিশক্তি হিসাব করো। তাহলে এখানে আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর m = 44, SI এককে মোলার গ্যাস ধ্রুবক R এর মান হচ্ছে 8.316 জুল পার মোল পার কেলভিন। এখানে টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটি পরম তাপমাত্রা T = 25 + 273 অর্থাৎ 298 কেলভিন। আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যার মানটা হচ্ছে 6.02 × 10⁻23। আমরা জানি একটি গ্যাস অণুর গড় গতিশক্তি EK = 3 RT ডিভাইড বাই 2 × Na। তাহলে আমরা আর এর মান জানি 8.316, টেম্পারেচার T = 298 কেলভিন 2 আর n এর মান হচ্ছে 6.02 × 10⁻23। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসবে 6.1748 × 10⁻21 জুল, অর্থাৎ 1 অণু কার্বন ডাইঅক্সাইডের গড় গতিশক্তি হবে 6.1748 × 10⁻21 জুল। শিক্ষার্থীরা আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করতেছি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 ডেসিমিটার কিউব অক্সিজেন গ্যাসের চাপ 98.68 × 10⁻4 নিউটন পার মিটার স্কয়ার হলে গ্যাসের গড় গতিশক্তি নির্ণয় করো। শিক্ষার্থীরা এখানে আমার চাপের মান দেওয়া আছে 98.68 × 10⁻4 নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ গ্যাসের চাপ P = 98.68 × 10⁻4 নিউটন পার মিটার স্কয়ার। এখানে আমার গ্যাস পাত্রের আয়তন বা গ্যাসের আয়তন দেওয়া আছে 10 ডেসিমিটার কিউব, অর্থাৎ গ্যাসের আয়তন B = 10 ডেসিমিটার কিউব। শিক্ষার্থীরা আমরা জানি 1 ডেসিমিটার কিউব = 10⁻³ মিটার কিউব। তাহলে ডেসিমিটার কিউবকে মিটার কিউব করতে গেলে আমার কত দ্বারা গুণ করতে হবে 10⁻³ দ্বারা। আমরা জানি n মোল গ্যাসের গতিশক্তি EK = 3/2 × PV। তাহলে আমরা P এর মান পেয়েছি হচ্ছে 98.68 × 10⁻4 এবং B এর মান পেয়েছি 10 × 10⁻³ তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসে EK = 14802 জুল, অর্থাৎ এটি হচ্ছে গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতীয় সমীকরণ হতে গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করব। আমরা জানি গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mNc²। এখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে গ্যাসের আয়তন, M হচ্ছে প্রতিটি অণুর ভর, N হচ্ছে অণুর সংখ্যা এবং C হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ।
তাহলে আমরা যদি এখানে সি স্কোয়ার রাখি তাহলে 3টা উপরে চলে যাবে এবং এম এনটা নিচে চলে আসবে, অর্থাৎ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3pb ডিভাইড বাই m ইন্টু n। তাহলে এখানে শুধু সি ইজ ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার 3pb ডিভাইড বাই m, যেখানে m ইন্টু n হচ্ছে অণুর আণবিক ভর, গ্যাস অণুর আণবিক ভর। তাহলে বিটা যদি আমরা এখানে নিচে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3p ডিভাইড বাই m বাই b। আর আমরা জানি গ্যাসের ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু m বাই b, অর্থাৎ আমরা লিখতে পারি বর্গমূল গড় বর্গবেগ সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3p ডিভাইড বাই হচ্ছে d। আমরা এখান থেকে আরেকটি সূত্র সমাধান করতে পারি। আমরা পেয়েছি সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3p বাই m। আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু nRT। তাহলে এক মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হবে পিবি ইজ ইকুয়াল টু RT। তাহলে পিবির জায়গায় যদি আমরা RT লিখি তাহলে আমরা বলতে পারি সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই m, এবং এটি হচ্ছে গ্যাস অণুর বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ। শিক্ষার্থীরা এবার এসো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ কত? তাহলে এখানে তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা টি ইজ ইকুয়াল টু 27 যোগ 273 অর্থাৎ 300 কেলভিন। আমরা জানি অক্সিজেন অণু আণবিক ভর হচ্ছে 32, তাহলে m ইজ ইকুয়াল টু 32। আমরা জানি সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.316 ইন্টু 10⁻⁷ আর্গ পার মোল পার কেলভিন। আমরা বর্গমূল গড় বর্গবেগের সূত্র পেয়েছি সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3RT বাই m। তাহলে আমরা আর এর মান বসালাম 8.316 ইন্টু 10⁻⁷, টেম্পারেচার টি হচ্ছে 300 এবং আণবিক ভর m ইজ ইকুয়াল টু 32। তাহলে ক্যালকুলেশন করলে বর্গমূল গড় বর্গবেগের মানটা আসবে 48361.91 সেন্টিমিটার পার সেকেন্ড। কারণ যেহেতু আর এর মান সিজিএস এককে বসিয়েছি তাই মানটা আসবে কি সেন্টিমিটার পার সেকেন্ডে। আর এটাকে যদি মিটার করতে যাই তাহলে আমার কি করতে হবে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যদি আমরা এটাকে মিটার করতে যাই তাহলে ভাগ করলে মানটা আসবে 483.6191 মিটার পার সেকেন্ড, এবং এটি হচ্ছে অক্সিজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ। আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। কত তাপমাত্রায় ক্লোরিন এর বর্গমূল গড় বর্গবেগ -91.43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড এর বর্গমূল গড় বর্গবেগের সমান হবে? অর্থাৎ আমরা কি বলছি, কত তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ এত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে। তাহলে আমরা জানি ক্লোরিনের আণবিক ভর m1 = 71। ক্লোরিনের ক্ষেত্রে তাপমাত্রা T1 আমরা নির্ণয় করব। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর আমরা জানি m2 = 44, আর এখানে টেম্পারেচার দেওয়া আছে -91.4 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার যদি মাইনাসে থাকে তাহলে আমরা এটা কেলভিন নিতে গেলে 273 থেকে ওটা বিয়োগ করতে হয়। তাহলে তাপমাত্রা T2 = 273 -91.43 কেলভিন, অর্থাৎ ক্যালকুলেশন করলে মানটা আসবে 181.57 কেলভিন। আমরা জানি বর্গমূল গড় বর্গবেগ c = √3RT বাই m। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা বর্গমূল গড় বর্গবেগ লিখতে পারি C1 = √3RT1 বাই m1, এবং কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে বর্গমূল গড় বর্গবেগ আমরা লিখতে পারি C2 = √3RT2 বাই m2। যেহেতু আমার শর্ত মতে বলা আছে কত তাপমাত্রায় ক্লোরিনের বর্গবেগ এবং কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগ সমান, অর্থাৎ শর্ত মতে আমরা লিখতে পারি C1 = C2। তাহলে C1 এর মান পেয়েছি আমরা √3RT1 বাই m1, এবং C2 এর মানটা আমরা বসাবো √3RT2 বাই m2। আমরা যদি উভয় পাশে বর্গ করি তাহলে রুট উঠে যাবে, তাহলে মানটা হবে 3RT1 বাই m1 = 3RT2 বাই m2। উভয় পক্ষ থেকে যদি 3 আর যদি কাটা যায় তাহলে হবে T1 বাই m1 = T2 বাই m2। তাহলে T1 নির্ণয় করতে গেলে m2টা ডান পাশে চলে যাবে, অর্থাৎ T1 = T2 বাই T1 ইন্টু m1। তাহলে T1 এর মান পেয়েছি 181.57 কেলভিন, m1 এর মান হচ্ছে 71 এবং m2 এর মান পেয়েছি আমরা 44। তাহলে ক্যালকুলেশন করলে T1 এর মান আসবে 292.98 কেলভিন। কেলভিনটাকে যদি সেলসিয়াস করতে যাই তাহলে আমার কি করতে হবে 273 বিয়োগ করতে হবে, অর্থাৎ T1 = 292.98 বিয়োগ 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালকুলেশন করলে মানটা হবে 19.98 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এত তাপমাত্রায় ক্লোরিনের বর্গমূল গড় বর্গবেগ কার্বন ডাই অক্সাইডের বর্গমূল গড় বর্গবেগের সমান হবে।
আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার হলে ওই তাপমাত্রায় গ্যাসটির অনুসময়ের আরএমএস বেগ নির্ণয় করো। তাহলে এখানে দেখো শিক্ষার্থীরা, আমার একটা ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের ঘনত্ব 1.75 গ্রাম পার লিটার। এটি দ্বারা বোঝা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.75 গ্রাম। তাহলে আমরা লিখতে পারি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 24.789 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.75 ইন্টু 24.789 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসবে 43.38 গ্রাম। আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস বা এসিটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার, অর্থাৎ এটি হচ্ছে গ্যাসটির আণবিক ভর। শোনো, আমরা লিখতে পারি গ্যাসটির আণবিক ভর m = 43.38। এখানে টেম্পারেচার T = 25 + 273 অর্থাৎ 298 কেলভিন এবং সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান আমরা পাই হচ্ছে 8.316 × 10⁷ আর পার মোল পার কেলভিন। আমরা জানি বর্গমূল গড় বর্গবেগ c = √3r/T/m। তাহলে আর এর মান আমরা পেয়েছি 8.316 × 10⁷, টেম্পারেচার T এর মান পেয়েছি 298 অর্থাৎ 298 এবং আণবিক ভর আমরা পেয়েছি 43.38। তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসবে 41398.17 সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ যেহেতু আর এর মান সিজিএস এককে বসিয়েছি। আর এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাই তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 100 দ্বারা ভাগ করলে মানটা আসবে 413.9817 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটি হচ্ছে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ। শিক্ষার্থীরা, এসো আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 700 মিলিমিটার মার্কারি চাপে গ্যাসটির অনুসময়ের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। তাহলে আমার এখানে কি দেওয়া আছে, এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে 1.25 গ্রাম পার লিটার, অর্থাৎ এসটিপিতে বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.25 গ্রাম। আমরা জানি এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর, তাহলে কত হবে 1.25 × 22.4 গ্রাম। তাহলে ক্যালকুলেশন করলে হবে 28 গ্রাম। যেহেতু আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস বা এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, অর্থাৎ এটি হবে কি গ্যাসটির আণবিক ভর, অর্থাৎ গ্যাসটির আণবিক ভর হচ্ছে m = 28। তাহলে এখানে টেম্পারেচার T = দেওয়া ছিল 127 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ টেম্পারেচার পরম তাপমাত্রায় T = 127 + 273 অর্থাৎ 400 কেলভিন। সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক আর এর মান হচ্ছে 8.316 × 10⁷ আর পার মোল পার কেলভিন। আমরা জানি বর্গমূল গড় বর্গবেগ c = √3r/T/m। তাহলে আর এর মান আমরা পেয়েছি 8.316 × 10⁷, টেম্পারেচার T হচ্ছে 400 এবং আণবিক ভর আমরা পেয়েছি হচ্ছে 28। তাহলে ক্যালকুলেশন করলে বর্গমূল গড় বর্গবেগের মানটা আসবে 59699.24 সেন্টিমিটার পার সেকেন্ড। যেহেতু আর এর মানটা আমরা সিজিএস এককে বসেছি, এই জন্য মানটা সেন্টিমিটার এককে আসলো। তাহলে এটাকে যদি আমরা মিটার করতে যাই তাহলে 100 দ্বারা ভাগ করব, তাহলে বর্গমূল গড় বর্গবেগ c = 596.9924 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটি হচ্ছে গ্যাসটির বর্গমূল গড় বর্গবেগ। শিক্ষার্থীরা, এসো আমরা আরেকটি অঙ্ক সমাধান করার চেষ্টা করি। প্রমাণ অবস্থায় নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হলে নাইট্রোজেন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে দেখো নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, অর্থাৎ ঘনত্ব D = 1.25 গ্রাম পার লিটার। আমরা জানি এসআই এককে চাপের মান হচ্ছে 1.01325 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। শিক্ষার্থীরা, আমরা বর্গমূল গড় বর্গবেগের একটা সূত্র পেয়েছি c = √3p/d, অর্থাৎ বর্গমূল গড় বর্গবেগ c = √3p/d। এখানে p হচ্ছে চাপ এবং d হচ্ছে গ্যাসের ঘনত্ব। তাহলে আমরা p এর মান বসালাম 1.01325 × 10⁵ আর ঘনত্ব মান d = বসিয়েছি 1.25।
তাহলে ক্যালকুলেশন করলে মানটা আসবে 493.132 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটি হচ্ছে প্রমাণ অবস্থায় নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব। এবার গ্যাসের গতির সমীকরণ হতে আমরা বয়েলের সূত্র নির্ণয় করব। শিক্ষার্থীরা, গ্যাসের গতির সমীকরণ হতে আমরা জানি PV = 1/3 mNc²। এখানে P হচ্ছে গ্যাসের চাপ, B হচ্ছে গ্যাসের আয়তন, M হচ্ছে গ্যাসের অণুর ভর, N হচ্ছে অণুর সংখ্যা এবং C হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। তাহলে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি PV = 2/3 × 1/2 mNc²। M অণুর ভর আর N হচ্ছে অণুর সংখ্যা। তাহলে Mn দ্বারা আমরা কি বুঝি? Mn দ্বারা বুঝি হচ্ছে গ্যাসের মোট অণুর ভর, আর C দ্বারা কি বোঝায়? গ্যাসের বেগ। তাহলে এটাকে আমরা লিখতে পারি গ্যাসের মোট গতিশক্তি, অর্থাৎ PV = 2/3 × গ্যাসের মোট গতিশক্তি। আমরা গ্যাসের গতির সমীকরণ হতে আমরা পেয়েছি গ্যাসের গতিশক্তি এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ আমরা লিখতে পারি EK সমানুপাতিক T। আমরা জানি যে কোনো সমানুপাতিক রাশি উঠিয়ে দিলে একটা ধ্রুবক আসে, এখানে হচ্ছে K একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে দেখো তো এখানে গ্যাসের মোট গতিশক্তির জায়গায় আমরা কত বসাতে পারি? K × T। অর্থাৎ আমরা লিখতে পারি PV = 2/3 × KT। তাহলে আমরা B = লিখতে পারি 2KT / কত? 3 × P। এখানে হচ্ছে 2 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, K কনস্ট্যান্ট। আর স্থির তাপমাত্রা তাহলে টিও কি হবে? কনস্ট্যান্ট হবে। অর্থাৎ স্থির তাপমাত্রায় 2/3 × KT = কত হবে? ধ্রুবক। তাহলে আমরা এটাকে এভাবে লেখা যায় B = ধ্রুবক × 1/P, অর্থাৎ B সমানুপাতিক 1/P। তাহলে এটা আমরা কি পাইলাম? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, যা কিসের সূত্র? বয়েলের সূত্র। অর্থাৎ আমরা গ্যাসের গতীয় সমীকরণ হতে বয়েলের সূত্র প্রতিপাদন করিয়েছি। এবার আমরা গ্যাসের গতির সমীকরণ হতে চার্লসের সূত্র নির্ণয় করব। গ্যাসের গতির সমীকরণ আমরা জানি PV = 1/3 mNc²। তাহলে এই সমীকরণটাকে এইভাবে লেখা যায় PV = 2/3 × 1/2 mNc²। আর 1/2 mNc², এটাকে আমরা লিখতে পারি গ্যাসের মোট গতিশক্তি, অর্থাৎ PV = 2/3 × গ্যাসের মোট গতিশক্তি। গ্যাসের গতির সমীকরণ হতে আমরা পেয়েছি গ্যাসের গতিশক্তি এর পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ EK সমানুপাতিক T। আর যে কোনো সমানুপাতিক রাশি উঠিয়ে দিলে একটা ধ্রুবক আসে, এখানে কি হচ্ছে? একটা সমানুপাতিক ধ্রুবক। অর্থাৎ গ্যাসের মোট গতিশক্তির জায়গায় আমরা কত লিখতে পারি? KT। অর্থাৎ সমীকরণটাকে এভাবে লেখা যায় PV = 2/3 × KT। তাহলে আমরা B = লিখতে পারি 2KT / 3 × P। এখানে 2 কনস্ট্যান্ট, 3 কনস্ট্যান্ট, K কনস্ট্যান্ট। আর স্থির চাপে তাহলে কি হবে? Pও কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা লিখতে পারি স্থির চাপে 2K / 3P = ধ্রুবক। অর্থাৎ লিখতে পারি B = ধ্রুবক × T, অর্থাৎ B সমানুপাতিক T। তাহলে আমরা কি পাই? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রার সমানুপাতিক, যা চার্লসের সূত্র। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া হলো, এগুলো বাসায় স্টাডি করবে এবং অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, আজকে এতটুকু পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।